এদিকে ঈশা দাঁড়িয়ে আছে একটা পার্কে। ঈশা অনেকক্ষণ যাবত ধরে লক্ষ্য করছে কতগুলো লোক ওকে ফলো করছে। ঈশাও আর লোকগুলোর দিকে না তাকিয়ে অন্যদিকে মুখ করে তাকিয়ে থাকে। হঠাৎ করে ঈশার সামনে একটা কালো গাড়ি এসে দাঁড়ায়। ঈশা ভীষণ ভয় পেয়ে গিয়ে 2 কদম পিছিয়ে যায়। ভয়ে ভয়ে বলে, কারা আপনারা? ম্যাডাম, ভয় পাবেন না, আমরা আসলে। লোকটাই কথাটা বলে ঈশার মুখে রুমাল চেপে ধরে আর ঈশার চোখে নেমে আসে অন্ধকার। ঈশাকে গাড়িতে তুলে নেয় তাড়াতাড়ি করে। অন্যদিকে জিসানের ঘরে গিয়ে দেখে ঈশা নেই। জিসা সারা বাড়ি খুঁজে কিন্তু কোথাও ঈশাকে পায় না। জিসা তাড়াতাড়ি করে মাকে গিয়ে বলে, মা, এবার কি হবে? ঈশা আপু কোথায় গেল? কাউকে কিছু না বলে আর কখনই বা ঘর থেকে বের হলো? ও তো এত গার্ডদের চোখ এড়িয়ে বের হলো কি করে? মা, আমার খুব ভয় হচ্ছে, ভাইয়াকে এই খবরটা জানানো দরকার। সালিহা বেগম জিসানকে ফোন দেয় কিন্তু জিসান ফোন ধরে না। কি হলো মা, ভাইয়া কল ধরছে না? না মা, তুমি ট্রাই করতে থাকো। এদিকে জিসান খুব ব্যস্ত হয়ে কাজ করছে আর সামনে থাকা কালো পোশাক পরিহিত লোকগুলোকে বলছে, আমাদের যে করেই হোক সব মেয়েদের উদ্ধার করতে হবে। গোপন সূত্রে জানা গেছে ওরা কালকে সকালে মেয়েগুলোকে পাচার করবে, তা আজকে রাতেই আমাদেরকে যা করার করতে হবে। ইয়েস স্যার। পুলিশরা ড্রেস পরে আসবেন না, কারণ ওরা যদি বুঝতে পারে ওদেরকে পুলিশ খুঁজছে তো ওরা সতর্ক হয়ে যেতে পারে। এমন সময় একজন এসে জিসানকে উদ্দেশ্য করে বলে, স্যার, আপনার ফোন বাজছে অনেকক্ষণ ধরে। আমি এখন ব্যস্ত আছি, বলে দাও। স্যার, বাড়ি থেকে ফোন করেছে। বাড়ি থেকে? ইস্যুর কিছু হয়নি তো? ঠিক আছে, ফোনটা দাও আমাকে। জিসান তাড়াতাড়ি করে কল ব্যাক করে। হ্যালো মা, বলো। জিসান, তুই ফোন ধরছিলি না কেন? কখন থেকে তোকে কল করছি। আরে মা, কি হয়েছে সেটা আগে বলো। জিসান, ঈশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জিসান উত্তেজিত কণ্ঠে বলে, কি কি বলছো কি মা তুমি? হ্যাঁ জিসান, সারা বাড়ি খুঁজেছি কিন্তু কোথাও ঈশা নেই। ছাদে খুঁজেছ? হ্যাঁ খুঁজেছি। ওকে, আর তোমার এক পাও বাড়ি থেকে বের করতে হবে না। আর বাবা কোথায়? তোর বাবা তো অফিসে। বাবাকে ফোন করে বলে দাও অফিস থেকে যেন বের না হয়। কেন জিসা, কি হয়েছে? আমি তোমাকে যা করতে বলেছি তাই করো, পরে তোমাকে আমি সব খুলে বলবো। ঠিক আছে। জিসানের মেজাজটা চরম সীমায় পৌঁছে গেছে ঈশার উপরে। এখন যদি ঈশা জিসানের সামনে থাকতো তো ঈশার কপালে শনি ছিল। জিসান মনে মনে বলে, এত কড়া গার্ডের মাঝেও ও কি করে বাড়ি থেকে বের হলো? কি করে? স্যার, এনি প্রবলেম? না না, কোনো প্রবলেম হয়নি। আমাকে এখন একটু বাড়িতে যেতে হবে। কিন্তু স্যার, আপনি চলে গেলে কি করে হবে? জিসান মনে মনে বলে, সত্যি তো, আমি চলে গেলে কি করে হবে? এখানে এত বড় এক ঝামেলার মধ্যে আছি, আর এক ঝামেলা বাঁধিয়ে ফেললি তুই ঈশা। কাজটা তুই ঠিক করলি না ঈশা, একদম না। জিসান তাড়াতাড়ি করে গার্ডদের মাঝে একজনকে কল করে। এসব কি? তোমরা সবাই কোথায় ছিলে? আমি তোমাদেরকে বলেছিলাম বাড়ি থেকে যেন একটা মাছিও না বের হয়। আর ঈশা কি করে বের হলো বাড়ি থেকে? স্যার, আমরা আসলে জাস্ট সেট আপ। আর একটা কথা বলবে না? সরি স্যার। সিসিটিভি ক্যামেরাতে গিয়ে দেখো ঈশা কি করে বাড়ি থেকে বের হলো, আর আমাকে এর একটা কপি তাড়াতাড়ি আমার ফোনে পাঠাও। ওকে স্যার। জিসান দাঁতে দাঁত চেপে মনে মনে আওড়ায়, ঈশা, তোকে একবার শুধু হাতের কাছে পাই, তারপর তোর পা ভেঙে বাড়িতে বসিয়ে রাখবো। জিসানের ফোনে ভিডিওটা আসতেই জিসান ভিডিওটা ওপেন করে সব দেখে ঈশা কি করে বাড়ি থেকে বের হলো। জিসান ভিডিও দেখে নিজের ফোনটা জোরে একটা আছাড় মারে। সবাই জিসানের এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায়। এসব দেখে সাইদ বলে, ভাইয়া কি হলো? সাইদ জিসানের সব কাজের পার্টনার। ও সবসময় জিসানকে হেল্প করে আর জিসানকে ভাই বলে ডাকে। জিসান বাসখাই কণ্ঠে বলে, ঈশা বাড়ি থেকে বের হয়েছে সাইদ। কি বলছো কি ভাইয়া? ভাবি কি করে পালাতে পারলো এত গার্ড থাকার পরেও? জিসান চিৎকার করে বলে,
ওকে আমি এতবার না করার পরেও ও বাড়ি থেকে বের হওয়ার সাহস পেল কি করে? ভাইয়া তুমি শান্ত হও প্লিজ। কি করে শান্ত থাকবো তুই বল? এখানে একটা প্রবলেম, তার উপর ঈশা এক প্রবলেম বাঁধিয়ে বসলো। ভাইয়া আমি এখানে সব সামলে নিব, তুমি ভাবিকে খুঁজো গিয়ে। যদি ওকে ওই পাচারকারীরা ধরে ফেলে তো? ভাইয়া তুমি এত চিন্তা করো না, তুমি যাও এখন। জিসান আর কিছু না ভেবে গাড়ি নিয়ে বের হয়ে যায় ঈশাকে খুঁজতে। এদিকে ঈশাকে একটা ঘরে হাত পা বেঁধে রাখা হয়েছে। চুলগুলো মুখের ওপর এলোমেলো হয়ে পড়ে আছে, যার কারণে ঈশার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। জোগাড় করতে পেরেছে একটা মেয়ে? হ্যাঁ বস। কোথায় রেখেছ মেয়েটাকে? এই তো বস, হাত পা বেঁধে বন্ধ করে রেখেছি। ঘরের দরজা খুলে লোকগুলো ঘরের ভিতরে ঢুকতেই সব মেয়েরা ভয়ে এক কোণে বসে যায়। তাদের বস ঈশাকে এভাবে বাঁধা অবস্থায় দেখে বলে, এ কি, এভাবে বেঁধে রেখেছ কেন মেয়েটাকে? আসলে বস মেয়েটার একটু বেশি তেজ, তাই বেঁধে রেখেছি। আহা, এভাবে কেন বেঁধে রেখেছ? তাড়াতাড়ি খুলে দাও, কষ্ট হচ্ছে তো মেয়েটার। সব মেয়েদেরকে অক্ষত অবস্থায় পাচার করতে হবে, বুঝতে পেরেছ? আর ওর তেজটা আমিও একটু দেখতে চাই। ইয়েস বস, আমি বাঁধন খুলে দিচ্ছি। লোকটা ঈশার হাত পায়ের মুখের বাঁধন খুলে দেয়। ঈশা তো চোখ তুলে তাকিয়ে যা দেখে তাতে ঈশার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। নিজের ওপর রাগ উঠছে এখন। ঈশার সাথে লোকটাও ঈশাকে দেখে ভীষণভাবে শক খায়। আর এদিকে জিসান সারা শহর খুঁজে বেরিয়েছে ঈশাকে, কিন্তু ঈশার কোনো চিহ্ন পর্যন্ত পেল না। জিসান ভেবে নিয়েছে যে ঈশাকে ওই পাচারকারীরা কিডন্যাপ করেছে। এমন সময় সাইদের কল আসে। জিসান কল ধরতেই সাইদ বলে, ভাইয়া পেয়েছো ভাবিকে? না সাইদ, পাইনি, আমার মাথা কাজ করছে না, আমি কি করব এখন? ভাইয়া আমার সন্দেহ হচ্ছে ও কিছু করে নেই তো? জিসান হঠাৎ করে রেগে বলে, যদিও আমার ইস্যুর কোনো ক্ষতি করে তো ওকে আমি জানে মেরে ফেলবো। ভাইয়া তুমি শান্ত হও, আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। ভাবির সাথে আরও অনেক মেয়ের প্রাণ জড়িয়ে আছে। আমি থাকতে ইস্যুর গায়ে একটা আঁচড়ও কেউ কাটতে পারবে না। রাহুল তুমি এখানে? রাহুল অন্য লোকদের ইশারা করে বলে সব মেয়েদেরকে অন্য রুমে নিয়ে যাওয়ার জন্য। ঘর ফাঁকা হতে রাহুল বাঁকা হাসি দিয়ে বলে, আরে মিসেস জিহান চৌধুরী, আপনি এখানে? আর আমি আপনাকে ওখানে সব জায়গায় খুঁজতে এসেছি, কিন্তু কোথাও পাইনি। আর কোথায় বা পাবো বলুন? আপনাকে তো আমার লোকেরা যে তুলে নিয়ে এসেছে। শুধু শুধু আমার সময়টা নষ্ট হলো আপনাকে খুঁজতে গিয়ে। ঈশা অবাক হয়ে বলে, তুমি তুমি কি করে জানলে আমি মিসেস জিসান চৌধুরী হয়ে গেছি? আরে জান, আমি সব জানি। কি বলো তো? তোমাদের বাড়িতে আমার একজন গার্ড আছে যে গার্ড সাজে থাকে। আর এসব মেয়ে তুমি পাচার করো? হ্যাঁ করি তো, ঠিক যেমন তোমাকে করব। ঈশা চোখ মুখ খিঁচে বলে, সে রাহুল, সে তুমি এতটা নিজ যে নিজের ভালোবাসার মানুষটাকেও ছাড়লে না। রাহুল ঈশার কথাটা শুনে হাসতে থাকে। ঈশা অবাক হয়ে তাকিয়ে থাকে রাহুলের দিকে। রাহুল হাসি থামে ঈশার হাত চেপে ধরে বলে, কি বললে তুমি? ভালোবাসার মানুষ? কি আমার ভালোবাসার মানুষ? তুমি? আমি তোমাকে ভালোবাসি তুমি ভাবলে কি করে? আমি তোমার মতো একটা থার্ড ক্লাস মেয়েকে ভালোবাসবো? কি করছো কি রাহুল? হাতটা ছাড়ো, ব্যথা লাগছে আমার। উফ সরি, ব্যথা লাগছে, ঠিক আছে ছেড়ে দিচ্ছি। ঈশা চিৎকার করে বলে, তার মানে তুমি আমাকে ভালোবাসো না? এতদিন অভিনয় করছো আমার সাথে? আস্তে কথা বলো জান, এভাবে এত জোরে চিৎকার করো না। হে, আমি তোমার সাথে অভিনয় করেছি, এখন তুমি কি করবা? আমার কাছ থেকে নিজেকে সরিয়ে নিবে? কেন করেছে তুমি আমার সাথে এমনটা? কেন? আচ্ছা বলে দেই তোমার সাথে কেন এমনটা করেছি। কি বলো তো? তোমার মাঝে না কিছু একটা আছে, তাই তো তোমার দিকে এত আকর্ষণ করে আমাকে। সব ছেলেরা তোমার দিকে খারাপ নজর দিত, কিন্তু জিসান তোমাকে সবসময় আগলে রাখত, কিন্তু আমাকে পারেনি। আমি তোমার সামনে বোকা সেজে থাকতাম, আর এটা হলো আমার আসল রূপ। আর রইল ভালোবাসা, তোমাকে ভালোবাসি না আমি। রাহুল ঈশার কাছে এসে ফিসফিসিয়ে বলে, আমি তো তোমার শরীরটাকে ভালোবাসি, শুধু শরীরটাকে।
তোর মতো আরও অনেক মেয়ে আছে আমার জীবনে। তোমাকে আমি বলেছিলাম না তুমি আমার জীবনের প্রথম নারী? সেটা মিথ্যা কথা। আমার জীবনে তোমার আগে কত নারী গেছে সেটার হিসাব আমার জানা নেই। কি করব বলো? সব মেয়েরা আমার জন্য পাগল, কিন্তু তুমি সব মেয়েদের মতো না। তোমার কাছে আমি যত যেতে চাইতাম তুমি আমাকে তত ইগনোর করতে, কিন্তু আজকে তুমি আমার হাত থেকে কোথায় পালাবে সোনা? রাহুলের কথাগুলো শুনে ঈশার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মানে ভাইয়া আমাকে যা বলেছে সব সত্যি? তুমি খুব খারাপ রাহুল, খুব। আমি খুব বড় ভুল করে ফেলেছি ভাইয়ার কথাটা না শুনে। হা 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 হা। ভুল যখন করেছো তখন তার মাসুল তোমাকে দিতে হবে সোনা। যাগ্গে সেসব কথা, তোমাকে যখন হাতের কাছে পেয়েছি তো দেরি কেন? হাত দুটো বাড়িয়ে বলে, কাছে এসো। আর আমি জানি জিসান তোমাকে এখনো সুয়ো পর্যন্ত দেখে নাই। রাহুলকে ঈশার থাপ্পড় মারার জন্য হাত তুলতেই রাহুল ঈশার ধরে ঘুরিয়ে নিজের কাছে টেনে নিল। একদম এই কাজটাই করার চেষ্টা করো না সোনা। রাহুলের কাছ থেকে ঈশা নিজেকে ছাড়ার জন্য চেষ্টা করতে করতে বলে, স্যার বলছি আমায়, তোর ছোঁয়াতে আমার গা ঘিন ঘিন করছে। কেন সোনা? আগে তো তোমার হাত ধরলে এমন করতে না। তোমার মতো জানোয়ারের ছোঁয়াতে সব মেয়েদেরই গা ঘিন ঘিন করবে, তাই বুঝি সোনা। স্যার বলছি, ভাইয়া যদি একবার জানতে পারে তুমি আমাকে তুলে নিয়ে এসেছো তো তোমার খবর করে ছাড়বে বলে দিলাম, তাই বুঝি সোনা। ঠিক আছে, দেখা যাক তোমার ভাইয়া এখানে আসতে পারে কি করে। আমার ভাই আসবে এখানে তার ঈশাকে বাঁচাতে। এত বিশ্বাস তোমার ভাইয়ার ওপর? ঠিক আছে, বিশ্বাস থাকা ভালো। রাহুল ঈশাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বলে, যান তাহলে শুরু করা যাক। রাহুল আমার কাছে আসবে না বলে দিলাম, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। দেখা যাবে এর ফল কি হয়। আগে তো এই কাজটাই শেষ করি। ভাবতেই পারিনি তোমাকে এভাবে কাছে পেয়ে যাব। এক ঢিলে দুই পাখি মারা হলো। রাহুল ঈশার উপরে শুয়ে পড়ে। ঈশা নিজেকে বাঁচানোর জন্য খাটের পাশের টেবিল থেকে ফুলদানিটা নিয়ে রাহুলের মাথায় আঘাত করতে রাহুল দুহাত দিয়ে নিজের মাথা চেপে ধরে। আর এই সুযোগে ঈশা ঘর থেকে বের হয়ে যায়। রাহুল নিজের মাথা চেপে ধরে বলে, কাজটা তুমি ঠিক করলে না ঈশা, এর ফল তোমাকে ভুগতে হবে। ঈশা ঘর থেকে বের হয়ে আলমারির পিছনে লুকিয়ে পড়ে। রাহুল ঘর থেকে বেরিয়ে ঈশাকে খুঁজতে থাকে। ঈশা বেবি, কোথায় তুমি? তাড়াতাড়ি বের হও সোনা। আমি যে আর পারছি না তোমাকে ছাড়া থাকতে। আমি কিন্তু তোমাকে খুঁজে বের করে ফেলবো সোনা, তাই তাড়াতাড়ি বের হও। ঈশা মুখ চেপে ধরে বসে আছে, আর এদিকে রাহুল খুঁজে যাচ্ছে ঈশাকে। অন্যদিকে জিসান ঈশাকে খুঁজে যাচ্ছে, কিন্তু হদিশ পাচ্ছে না ঈশার। সাইদ জিসানকে বলে, ভাইয়া রাহুলের ফোনের লোকেশনের মাধ্যমে জানতে পেরেছি। কাকে ফোন করেছিলে জানতে পেরেছিস? না ভাইয়া, জাস্ট 5 সেকেন্ডের জন্য ওর ফোন খোলা ছিল। ঠিক আছে, তাড়াতাড়ি বের হতে হবে আমাদের। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। জিসান তার দলবল নিয়ে গভীর এক জঙ্গলের ভেতরে ঢুকেছে। ভাইয়া, জঙ্গলে একটা পোড়া বাড়ি আছে যেখানে ওই রাহুল সব মেয়েদেরকে রেখেছে। জিসান আর সবাই ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। জিসান হাঁটার সময় জুতার চাপে কিছু একটা ঠাস করে ভেঙে যায়। জিসান নিজের পা সরিয়ে দেখে একটা লাল কাঁচের চুড়ি। জিসান চুড়িটা হাতে নিয়ে দেখে ঈশার চুড়ি। ইস্যুর চুড়ি, তার মানে আমরা ঠিক জায়গাতে হাঁটছি। আর ঈশা তার চিহ্ন রেখে গেছে যাতে আমি খুব সহজে ওকে খুঁজে বের করতে পারি। জিসান তাড়াতাড়ি করে হাঁটতে থাকে। কিছু দূর যেতেই একটা পোড়া বাড়ি দেখতে পায়। জিসান সবাইকে অর্ডার দিয়ে বলে, সবাই বাড়ির চারিদিকে ঘিরে ফেলো যাতে কেউ পালাতে না পারে। তবে খুব সাবধানে, অনেকের প্রাণ নির্ভর করছে আমাদের উপর। ইয়েস স্যার। আমি বাড়ির ভেতরে ঢুকছি। ভাইয়া দাঁড়াও, তুমি একা বাড়ির ভিতরে যেতে পারো না। জানি না কোথায় কোন বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। জিসান চিন্তিত স্বরে বলে, ভেতরে আমার জানটা আছে সাইদ, আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো? তুই ভাবলি কি করে? ভাইয়া, কিন্তু ওরা খুব ডেঞ্জারাস। জানি আমি, কিন্তু আমাকে ভেতরে যেতেই হবে। জানি না ওই রাহুল হারামের বাচ্চা আমার ইস্যুকে কি অবস্থায় রেখেছে। তাহলে আমিও তোমার সাথে যাব ভাইয়া। আমি তোমাকে একা যেতে দিতে পারি না। না সাইদ, তুই এখানে থাক।
কোনো বিপদ হলে আমি তোকে ডাকবো। কিন্তু ভাইয়া, কোনো কিন্তু না। জিসান বাড়ির ভিতরে আস্তে আস্তে করে ঢোকে। ঈশা একটা আলমারির পেছনে লুকিয়ে আছে, নিজের মুখ চেপে। ঈশার কাছে নিজের শ্বাসটাও এখন মনে হচ্ছে শত্রু। রাহুলের কণ্ঠ ভেসে আসে, বেবি কোথায় তুমি? এমন করে না সোনা, বেরিয়ে এসো না। তুমি না আমাকে ভালোবাসো, তো আমার কাছে আসতে সমস্যা কোথায়? প্লিজ সোনা, বেরিয়ে আসো। রাহুল কথা বলতে বলতে ঈশার অনেক কাছে চলে এসেছে। রাহুল ঈশার ওড়নাটা দেখে ফেলে। সোনা, আমি তোমাকে খুঁজে পেয়ে গেছি, তো প্লিজ আর লুকোচুরি না খেলে বেরিয়ে এসো। ঈশা তাড়াতাড়ি করে ওড়নাটা সরিয়ে ফেলে। ঈশার বুকটা ধরফর করছে, কি করে ছাড়া পাবে এই জানোয়ারের হাত থেকে। ঈশা মনে মনে বলে, ও খোদা, আমাকে রক্ষা করো এই জানোয়ারের হাত থেকে। আমি কিন্তু 3 পর্যন্ত গুনব, তার মাঝে লক্ষ্মীমের মতো বেরিয়ে আসবে। আর যদি না হও তাহলে আমি কি করব বলো তো? এদিকে ঈশা সারা শরীর কাঁপছে, ঘাম বেয়ে পড়ছে কপাল থেকে, চোখ দুটো জাপটে বন্ধ করে আছে। আর এদিকে রাহুল গুনতে শুরু করে, 1 2 3। যা, 3 পর্যন্ত গুলে ফেললাম, তাও বের হলে না। ওকে, তুমি যখন চাও আমি নিজে তোমাকে খুঁজে বের করি, তাহলে ঠিক আছে, আমি বের করছি ওখান থেকে। রাহুল ঈশার দিকে এগিয়ে এসে বলে, এই তো ধরে ফেলেছি। রাহুল অবাক হয়েছে ঈশাকে এখানে দেখতে না পেয়ে। যা, কোথায় চলে গেলে সোনা? তুমি আবার লুকোচুরি খেলছো আমার সাথে? আমি কিন্তু তোমাকে বের করে ফেলেছিলাম, কিন্তু তুমি না বের হয়ে আবার লুকিয়ে গেলে। এটা কিন্তু খেলার নিয়ম না সোনা। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আবার না হয় খুঁজে বের করব। শুনেছি সবুরে মেওয়া ফলে। এইদিকে ঈশা আলমারির পেছন থেকে চলে যায়। ঈশা পিছন পিছন হাঁটতে থাকে। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খায় ঈশা। ঈশার গলা শুকিয়ে আসছে, এটা ভেবে রাহুলের কাছে হয়তো এবার ধরা পড়েই গেল। ঈশা ভয় ভয়ে পিছন ফিরে তাকিয়ে দেখে জিসান দাঁড়িয়ে আছে। ঈশা কোনো কিছু না ভেবে জিসানের বুকে ঝাঁপিয়ে পড়ে আর কান্না শুরু করে দেয়। জিসান ঈশার মাথায় নিজের হাত রাখে। অন্যদিকে রাহুল ঈশাকে খুঁজতে খুঁজতে এসে দেখে জিসান দাঁড়িয়ে আছে। রাহুল কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু নিজেকে আবার স্বাভাবিক করে নিয়ে বলে, আরে মিস্টার জিসান চৌধুরী, যে আপনি এখানে চলে এসেছেন তো তাড়াতাড়ি। আপনার বউয়ের সাথে ফুলসজ্জাটা করার আগে আপনি চলে এলেন। রাহুলের এই কথাটা শুনে জিসানের মেজাজটা একদম বিগড়ে যায়, পায়ের রক্ত মাথায় উঠে যায়। আর কিছুটা অবাক হয় এটা ভেবে, রাহুল কি করে জানে ঈশাকে যে সে বিয়ে করেছে। জিসান চিৎকার করে বলে, জাস্ট স্টপ, তোর সাহস কি করে হলো এসব কথা বলার? ঈশাকে নিজের কাছ থেকে সরিয়ে, আর তুই কি করে জানলি ঈশাকে আমি বিয়ে করেছি? আরে রিল্যাক্স, তোর বাড়িতে আমার লোক আছে গাট সেজে, তাই জানি এই আর কি। ভাগ্যিস আমার একটা লোক রেখেছিলাম তোর বাড়িতে, না হলে তো জানতেই পারতাম না যে তুই যে ঈশাকে জোর করে বিয়ে করেছিস। আর এটা আমার গুহা, আর এই গুহাতে যে একবার ঢোকে তারা আর বের হতে পারে না, ঠিক যেমন আজকে তুইও বের হতে পারবি না। জিসান রাহুলের দিকে বন্দুক তাক করে বলে, ও তাই নাকি? আরে আরে, এটা কি করছিস তুই? প্লিজ এমন করিস না, আমার ভুল হয়ে গেছে, এমনটা আর কোনোদিন করব না। হা হা হা, কি ভেবেছিস আমি তোকে এটা বলবো ভয় পেয়ে? কখনো না। এবার দেখ আমি কি করি। রাহুল ইশারা করতে কতগুলো লোক কোথা থেকে এসে ঈশার মাথায় বন্দুক ধরে। রাহুল পকেটে নিজের হাত গুজে বলে, একটু পিছনে তাকিয়ে দেখতো, তোর হাওয়া বেরিয়ে যাবে। জিসান পিছনে তাকিয়ে ঈশার এমন অবস্থা দেখে কলিজায় শুকিয়ে যায়। কিরে, শখ লাগলো বুঝি? রাহুল, এই কাজটা তুই ঠিক করছিস না। আমার ইস্যুকে ছেড়ে দে বলছি, না হলে কিন্তু এর ফলাফল ভালো হবে না বলে দিলাম। ও মা, তাই নাকি? তা কি ফল হবে? আপেল ফল নাকি কমলা ফল? তুই আমার কিছু করতে পারবি না জিসান, কিচ্ছু না। তুই সবসময় আমার কাছে বাগড়া দিস, কিন্তু এইবার পারবি না, কারণ এবার আমি ঈশাকে গুটি বানিয়ে আমি আমার সব কাজ করব। রাহুল, শেষবারের মতো বলছি, ইস্যুকে ছেড়ে দে। তুই কি করে ভাবলি আমি ঈশাকে ছেড়ে দেব? আগে তো ওকে আমি টেস্ট করব, তারপর না ছাড়ব। এর আগে কি করে ছাড়ব বল? আমার তো কিছু। রাহুল আর কিছু বলতে পারলো না, তার আগে জিসান বলে, রাহুল, তোকে আমি কিন্তু গুলি করব বলে দিলাম, কুত্তার বাচ্চা। আরে আরে, এই ভুলটা করিস না। তুই
তাহলে কিন্তু তোর ঈশা আর এই দুনিয়াতে থাকবে না। আর বন্দুকটা নিচে নামা, ভাই আমার ভয় করছে, কখন না জানি আবার গুলি টুলি বের হয়ে যায়। ঈশা কান্না করতে করতে বলে, ভাইয়া আমার খুব ভয় লাগছে, প্লিজ বাঁচাও আমাকে। এদিকে সাইদ আর অন্যরা ভিতরে আওয়াজ শুনতে পেয়ে ভিতরে ঢুকে দেখে জিসান হাঁটু গেড়ে বসে আছে রাহুলের সামনে, আর ঈশা এক পাশে দাঁড়িয়ে আছে, ঈশার মাথায় বন্দুক রাখা। জিসানের এমন অবস্থা দেখে সাইদের ভীষণ রাগ উঠে যায়। জিসান হাঁটু গেড়ে বসে আছে শুধুমাত্র ঈশাকে বাঁচানোর জন্য। আজ পর্যন্ত জিসান কারোর সামনে মাথা নত করেনি, কিন্তু আজকে ঈশার প্রাণ বাঁচানোর জন্য জিসানকে মাথা নিচু করতে হলো রাহুলের কাছে। এত ভালোবাসি ঈশাকে যে জিসান চৌধুরী কোনোদিন কারোর কাছে মাথা নত করেনি, সে আজকে শুধুমাত্র একটা মেয়ের জন্য মাথা নত করলো। খুব ভালো। রাহুলের এই কথাটা শুনে ঈশার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সত্যি তো আজকে ঈশার জন্য সব কিছু হয়েছে। ও যদি তখন জিসানের কথা শুনে বাড়ি থেকে বের না হতো তাহলে এমন কিছু হতো না। মানুষ মন প্রাণ দিয়ে যাকে ভালোবাসে তাকে বাঁচানোর জন্য সব করতে পারে, সেটা যদি মরণও হয়। আচ্ছা চল, এবার আমরা একটা ডিলে আসি। তুই তো ঈশাকে নিয়ে চলে যায় এখান থেকে, আর আমাকে আমার কাজ করতে দে। জিসানের হঠাৎ চোখ যায় সাইদের দিকে। জিসান ইশারা করে সবাই মিলে যেন রাহুলের ওপর হামলা করে। জিসানকে চুপ থাকতে দেখে রাহুল বলে, কি হলো, কিছু বলছিস না কেন? তোর মতো কুকুরের সাথে আমি ডিল কোনোদিন করব? তুই ভাবলি কি করে? ভাঙবে তবু মস্কাবে না। ঠিক আছে, তাহলে চল ঈশাকে না হয় এই দুনিয়া থেকে বিদায় দিয়ে দেই। রাহুল ইশারা করে যাতে ঈশাকে মেরে ফেলে। ঈশাকে গুলি করতে যাবে, সাথে সাথে সাইদ আর অন্যরা সবাই তাড়াতাড়ি করে ঢুকে রাহুলের মাথায় বন্দুক ধরে। সাইদ বলে, তো লোকেদের বল সব বন্দুক নিচে ফেলে দেওয়ার জন্য, না হলে তোকেই উড়িয়ে দেব। রাহুল ভয় ভয় বলে, এই এটা করিস না, আমি সবাইকে বলছি বন্দুক নিচে রাখার জন্য। এই তোরা বন্দুক নিচে নামা। সবাই বন্দুক নিচে রাখে। জিসান উঠে দাঁড়িয়ে রাহুলের কাছে গিয়ে রাহুলের কলার চেপে ধরে। কিরে, শখ লাগলো বুঝছি, কি ভেবেছিলি তুই এই জিসান চৌধুরীকে হারাবি? আমি তোর মতো এত কাঁচা খেলোয়াড় না যে হেরে যাব তোর মতো একটা জানোয়ারের কাছে। বাকি মেয়েরা কোথায় কোথায় লুকিয়ে রেখেছিস? বাকি মেয়েদের বল তাড়াতাড়ি, না হলে তোকে এখানে শেষ করে দিব। ওই ঘরটাতে আছে সব মেয়েরা। জিসান ইশারা করে বলে ওই ঘরটা খুলে দেওয়ার জন্য। দরজা খুলে দেওয়ার সাথে সাথে সব মেয়েরা বেরিয়ে আসে। প্লিজ জিসান, আমাকে ছেড়ে দে, আমি আর এমন কাজ করব না। নেরিকুত্তা চিনিস? তুই হলি সেই নেরিকুত্তা যার লেজ কোনোদিন সোজা হবে না, তাই তোকে তোর শাস্তি পেতেই হবে। প্লিজ জিসান, এবারের মতো আমাকে ক্ষমা করে দে। জিসান রাহুলকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। যাওয়ার আগে রাহুল জিসানকে বলে, এটা তুই ঠিক করলি না জিসান, আমাকে পুলিশের হাতে দিয়ে আমি ঠিক বেরিয়ে আসবো জেল থেকে, তখন আমি এর শোধ তুলব জিসান, কথাটা মনে রাখিস। পুলিশ রাহুলকে নিয়ে চলে যায়। ঘরের ভেতরে শুধু দাঁড়িয়ে আছে জিসান আর ঈশা। ঈশা ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে আর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। ঈশার যে নিজের কাছে নিজেকে এখন ছোট লাগছে। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বাড়ি চল, নাকি এখানে থাকতে চাস তুই? জিসানের কথা শুনে ঈশা কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। ঈশা কথা বলছে না দেখে জিসানের মেজাজটা আবার গরম হয়ে যায়। ধমকে স্বরে বলে, তোকে আমি কিছু বলেছি, কানে যাচ্ছে না তোর? জিসানের এমন ধমকে ঈশার আত্মা কেঁপে ওঠে। আমি গাড়িতে গিয়ে বসছি, তাড়াতাড়ি আয়। কথাটা ঈশাকে বলে, মনে মনে বলে, তোকে এবার বুঝতে হবে আমার ভালোবাসা। এতদিন তুই আমার ভালোবাসা দেখেছিস, এবার তুই আমার অন্য রূপ দেখবি ঈশা, তার জন্য রেডি থাক। জিসান চলে যায়। ঈশাও আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে গাড়িতে গিয়ে উঠে বসে। সারা রাস্তায় কেউ কারোর সাথে কথা বলেনি। জিসান একবারের জন্য ঈশার দিকে তাকায়নি। সেটা যে ঈশার বুকে এখন তীরের মতো লাগছে। জিসানের এই অবহেলা ঈশার একদম সহ্য হচ্ছে না। ঈশা আর চোখে জিসানের দিকে তাকায়, যেটা জিসান ঠিকই বুঝতে পারছে। আমাকে ক্ষমা করে দিস জান, তোকে যে আমার ভালোবাসাটা বোঝানোর জন্য আমাকে কঠোর হতেই হবে। আমি বুঝতে পারছি তোর মনে এখন কি চলছে, কিন্তু আমার কিছুই করার নেই। মনে মনে বলে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে।
ঈশা শাওয়ারের নিচে বসে আছে প্রায় 1 ঘন্টা ধরে আর কান্না করছে। অতিরিক্ত ঠান্ডাতে ঠোঁটগুলো কাঁপছে, সারা শরীর কেঁপে উঠছে শীতে। তারপরে ঈশা শাওয়ারের নিচে বসে আছে, নিজেকে নিজে শাস্তি দিচ্ছে এত বড় অপরাধ করার জন্য। কিন্তু ঈশার কাছে এই শাস্তিটা যে তুচ্ছ, জিসানের অবহেলার কাছে ঈশা চোখ বন্ধ করতে ভেসে ওঠে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা। জিসান আর ঈশা বাড়ি ফিরতেই জিসান নিজের ঘরে চলে যায় কারোর সাথে কোনো কথা না বলেই। সালিহা বেগম বলেন, ঈশা মা, তুই ঠিক আছিস তো? মামুনি, আমি ঠিক আছি। কেন তুই বাড়ি থেকে বের হলি বলতো? জিসান না করা সত্ত্বেও। আমার ভুল হয়ে গেছে মামুনি, বড্ড বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তুই বুঝতে পারছিস, আজকে যদি জিসান ঠিক সময় মতো না যেত, ওখানে তোর কি হতো? আর ক্ষমা আমার কাছে সে কি হবে? জিসানের কাছে গিয়ে ক্ষমা চা। জিসা বলে, ঈশা আপু, তুমি এটা একদম ঠিক করনি। ভাইয়া তোমাকে এত ভালোবাসে আর তার বদলে তুমি ভাইয়াকে এভাবে ইগনোর করছো। সি, আমার ভাবতেও খারাপ লাগে তোমার মতো একটা মেয়েকে আমার ভাইয়া এতটা ভালোবাসে। জিসা এই কথাটা বলেই চলে যায় এখান থেকে। জিসার এই কথাটা শুনে ঈশার বুকটা ফেটে যাচ্ছে। ঈশা মনে মনে ভাবে, সত্যি তো, যে মানুষটা তাকে এত ভালোবাসে তাকেই সে এভাবে ইগনোর করেছে মাসের পর মাস, ঠিক এখন যেভাবে ওকে জিসানকে ইগনোর করছে। ভাইয়ের কি এতটাই কষ্ট হতো আমি যখন ইগনোর করতাম? সালিহা বেগম ঈশার কাঁধে হাত রাখে। ঈশা অসহায় দৃষ্টিতে মামুনির দিকে তাকিয়ে বলে, মামুনি, তুই ওর কথা কিছু মনে করিস না। আসলে ভাইকে খুব বেশি ভালোবাসে তো, তাই ভাইয়ের কষ্টটা সহ্য করতে পারছে না। আর ঈশা মা, তোকে একটা কথা বলি, পারলে আমার ছেলেটাকে একটু ভালোবাসিস। ও যে তোর ভালোবাসা পাওয়ার জন্য কাঙ্গালের মতো বসে আছে। আমার কথাগুলো একটু ভেবে দেখিস মা। এখন যা, ফ্রেশ হয়ে ডিনার করতে নিচে আয়। ঈশা ঘরে ঢুকে দেখে জিসান চেয়ারে বসে চোখ বন্ধ করে মাথায় হাত ধরে আছে। দরজার শব্দ শুনে জিসান তাকে দেখে ঈশা দরজার পাশে দাঁড়িয়ে আছে। জিসান ঈশার দিকে এক নজর তাকিয়ে নিজের চোখ সরিয়ে নিয়ে মনে মনে বলে, কি অবস্থা করেছে চোখ মুখের, কান্না করে আর চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। কেন তুই এমন করেছিস ইস্যু? প্লিজ নিজের দিকে খেয়াল রাখ। আমার যে তোকে এমনভাবে দেখতে ভালো লাগে না, কেন বুঝিস না? তুই আমার মনের কথা। ঈশা জিসানের কাছে আসার জন্য পা বাড়াতে জিসান উঠে দাঁড়ায়। ঈশা ভেবেছিল জিসান হয়তো ঈশার সাথে কথা বলবে, কিন্তু জিসান কথা না বলে ঘর থেকে বের হতে চাইলে ঈশা জিসানকে ডাক দেয়, ভাইয়া প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমার কোনো কথা অমান্য করব না। প্লিজ ক্ষমা করে দাও আমাকে এবারের মতো। জিসান মনে মনে আওড়ায়, সে একই ডাক। কোনো দিন কি তুই আমায় ভালোবাসতে পারবি না ঈশা? কোনো দিন কি আমার ভালোবাসা তুই বুঝবি না? এত অবুঝ কেন তুই? জিসান মনে মনে এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, তুই ফ্রেশ হয়ে নে ঈশা, তোর ওপর অনেক ধকল গেছে, ফ্রেশ হয়ে ডিনার করে নে। জিসান এই কথাটা বলে ঘর থেকে বের হয়ে যায়। ঈশা জিসানের যাওয়ার দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকে। ঈশার ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে, তাই কোনো উপায় না পেয়ে শাওয়ারের নিচে বসে কান্না করছে, যাতে কেউ সে কান্নার আওয়াজ শুনতে না পায়। ঈশা মাথাটা দেয়ালের সাথে মাথাটা হেলিয়ে দিয়ে বিড়বিড়িয়ে বলে, এত অবহেলা কেন করছো তুমি ভাইয়া আমাকে? কেন? আমি যে তোমার এই অবহেলাটা একদম সহ্য করতে পারছি না, একদম না। আমার যে খুব কষ্ট হচ্ছে, খুব। নিচে সালিহা বেগম সবার জন্য ডিনার রেডি করে বলে, আসমা, তুই ঈশাকে গিয়ে ডেকে নিয়ে আয় তো, আর সাথে জিসানকেও। আচ্ছা। আসমা জিসানের ঘরের দরজাতে নক করে, কিন্তু কারো কোনো সারা শব্দ না পেয়ে আসমা ঘরের ভিতরে ঢুকে শাওয়ারের শব্দ শুনতে পেয়ে বলে, এত রাতে গোসল করতেছে কেডা? আবার ভাইজান নাকি ঈশা আপা? ডাক দিয়ে দেখি। ঈশা আপা, তুমি কি শাওয়ার নিতেছ? ঈশার ধ্যান ভাঙে আসমার কথাতে, ভাঙা গলায় বলে, কি হয়েছে? ঈশা আপা, আম্মা কইছে তাড়াতাড়ি নিচে যাইতে খাওয়ার জন্য। তুমি যাও, আমি আসছি। আচ্ছা, আর বেশিক্ষণ পানিতে ভিজো না, তাহলে ঠান্ডা লাগবো। তুমি যাও আসমা আপা, আমি আসছি। আসমা যাওয়ার আধ ঘন্টা হয়ে গেল, কিন্তু ঈশা বা জিসান কেউ নিচে নামেনি দেখে সালিয়া বেগম বলেন, কইছি তো গিয়ে দেখি ঈশা আপা গোসল করতেছে, এতক্ষণ তো গোসল শেষ হওয়ার কথা।
আচ্ছা তুই গিয়ে দেখ ঈশা কেন নিচে আসতেছে না। আসমা জিসানের ঘরে ঢুকে দেখে ওয়াশরুম থেকে এখনও পাড়ি পড়ার শব্দ আসছে। আসমা ঈশাকে অনেক ডাকে, কিন্তু ঈশার কোনো সাড়া না পেয়ে তাড়াতাড়ি করে নিচে চলে গিয়ে বলে, আম্মা ঈশা আপা এখনও ওয়াশরুমে আছে মনে হয়। আমি অনেক ডাকছি কিন্তু কোনো সাড়া শব্দ দেয়নি, আমার খুব ভয় লাগতেছে। সালিহা বেগম মৃদু চিৎকার করে বলে, কি বলছিস তুই? কতক্ষণ ধরে ও শাওয়ার নিতেছে মানে? আমি জানি না। জিসান কোথায়? ভাইজান তো ঘরে নাই। জিসান ঘরে নাই? কি বলছিস কি তুই? তাড়াতাড়ি চল, আগে ঈশাকে ওয়াশরুম থেকে বের করতে হবে। সালিহা বেগম আর জিসা তাড়াতাড়ি করে জিসানের ঘরে যায়। ঈশাকে অনেকক্ষণ ধরে ডেকেই যাচ্ছে, কিন্তু ঈশার কোনো সাড়া শব্দ নেই। সবার চেঁচামেচির শব্দ শুনে জিসান তাড়াতাড়ি করে গেস্ট রুম থেকে নিজের ঘরে এসে দেখে ঈশাকে ডাকছে। কি হয়েছে মা, এভাবে চিৎকার করছো কেন? জিসান, তুই কোথায় ছিলি? ঈশা ওয়াশরুমে কখন শাওয়ার নিতে ঢুকেছে, আর এখনও কোনো সাড়া শব্দ পাচ্ছি না। কি বলছো কি তুমি মা? সরো তোমরা, আমি ডাকছি। ঈশা, ঈশা, এই ঈশা দরজা খোল। দেখ সবাই চিন্তা করছে, তাড়াতাড়ি দরজাটা খোল প্লিজ। ঈশার কোনো সাড়া শব্দ না পেয়ে জিসান দরজাটা ভেঙে ফেলে, তাতে জিসানের বুকটা ধক করে ওঠে। ঈশা! জিসান তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে শাওয়ারটা বন্ধ করে ঈশাকে তাড়াতাড়ি করে কোলে তুলে নেয় আর বিছানাতে শুয়ে দেয়। ঈশা জ্ঞান হারিয়ে ফেলেছে অতিরিক্ত চিন্তা আর বেশিক্ষণ ভিজার কারণে। মা তাড়াতাড়ি করে ওর ভেজা ড্রেসটা চেঞ্জ করো, আমি ডক্টরকে কল করছি। কিছুক্ষণ পরেই ডক্টর এসে ঈশাকে চেক আপ করে। হঠাৎ কি এমন হলো যে ঈশাকে এভাবে ভিজেছে? আমরা জানি না। ডক্টর বলে, আমি ইনজেকশন দিয়ে দিয়েছি আর একটা স্যালাইন দিতেছি। রাতে হয়তো ঈশার জ্বর বাড়তেও পারে, আবার নাও বাড়তে পারে, তাই সবসময় ওর পাশে থাকবেন, ঠিক আছে? ডক্টর চলে যেতে ঘর থেকে এক এক করে সবাই চলে যায়। জিসান দূরে দাঁড়িয়ে ঈশাকে দেখছে। ল্যাব দিয়ে ঈশা সারা শরীর ঢেকে রেখেছে। পানিতে বেশিক্ষণ থাকার কারণে ঠোঁট দুটো ফ্যাকাশে হয়ে গেছে। জিসান দুর্বল কণ্ঠে বলে, কি চাইছিস তুই ঈশা? কেন তুই নিজেকে কষ্ট দিচ্ছিস? কেন? তোর সে অধিকারটা নেই নিজেকে কষ্ট দেওয়ার। খুব ভালো লাগে না তোর আমাকে কষ্ট দিতে। ঠিক আছে, তাই হবে। আমি তোকে আমার জীবন থেকে মুক্তি দিয়ে দিব। তুই তো এটাই চাস, আমার জীবন থেকে চলে যেতে। তাই হবে, আমি তোকে মুক্তি দিয়ে দেব। রাত 2টো বাজে। তখন জিসান বেলকনিতে বসে একের পর এক সিগারেট খাচ্ছে আর আকাশের দিকে নিকোটিনের ধোঁয়া ছেড়ে দিচ্ছে। জিসানের বুকটা জ্বলে যাচ্ছে, তারপরেও সিগারেট খেয়েই যাচ্ছে। আর চোখ বন্ধ করলেই ঈশার নিষ্পাপ চেহারাটা ভেসে ওঠে। হঠাৎ করে জিসান শুনতে পায় আরও কুকড়ে ওঠার শব্দ। জিসান ঘরের ভিতরে তাকিয়ে দেখে ঈশা ঠান্ডাতে কাঁপছে। জিসান আর এক মুহূর্ত না বসে ঈশার কাছে যায়। জিসান ঈশার কপালে হাত রেখে দেখে ঈশার গা একেবারে ঠান্ডা বরফ হয়ে গেছে। ঠান্ডায় ঈশার ঠোঁট জোড়া কাঁপছে। জিসান তাড়াতাড়ি করে এসির পাওয়ার অফ করে দিয়ে তাড়াতাড়ি করে আলমারি থেকে ল্যাপ এনে ঈশার গায়ে রাখে, কিন্তু ঈশার গা এখনও ঠান্ডা রয়েই গেছে। জিসান ঈশার হাত পা তেল দিয়ে মালিশ করে দেয়, কিন্তু তারপরে ঈশার গা গরম হচ্ছে না। জিসানের মাথা কাজ করছে না, কি করবে কিছু বুঝতে পারছে না এত রাতে। জিসান আর উপায় না পেয়ে নিজের শার্টের বোতাম খুলে লেপের নিচে ঢুকে ঈশাকে নিজের কাছে টেনে নেয়। জিসানের গায়ের উষ্ণতা পেয়ে ঈশা কিছুটা স্বাভাবিক হয়। ঈশার কাঁপুনিটা কিছুটা কমে। জিসানের অনেক কষ্ট হয় এই গরমের দিনে ল্যাপের নিচে থাকতে। জিসানের সারা শরীর ঘেমে যাচ্ছে গরমে, তারপরও জিসান নিজের কষ্ট সহ্য করে ঈশাকে জড়িয়ে ধরে রাখে। ঈশার কপালে জিসান একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। ঈশা ঘুমের মাঝে জিসানকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমের ঘোরে। জিসান মনে মনে বলে, তোর কিছু হবে না, আমি যতদিন পর্যন্ত আছি আমি কিছু হতে দিব না, তোর কিছু না। জিসানও নিজের চোখ বন্ধ করে ঘুমের দেশে পাড়ি দেয়। সকালে ঈশা বুঝতে পারে কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ঈশার চোখ মেলে তাকে দেখে জিসানের উন্মুক্ত বুকে ঈশা একেবারে লেপ্টে আছে। ঈশা জিসানের দিকে তাকে দেখে জিসান খুব শান্তিতে ঘুমাচ্ছে। ঈশার খুব ইচ্ছে করছে জিসানের গাল ছুঁয়ে দিতে। ঈশা আস্তে আস্তে করে জিসানের গালে হাত রেখে মনে মনে বলে, ঘুমিয়ে থাকলে তোমাকে কত কিউট লাগে তুমি জানো?
কিন্তু যখন জেগে থাকো তখন একেবারে একটা হিটলারের মতো লাগে। ঈশা জিসানের দিকে তাকিয়ে এসব ভাবছে আর মুসকি মুসকি হাসছে। জিসান হঠাৎ করে জেগে যায়, চোখ মেলে তাকে ঈশাকে মুসকি মুসকি হাসতে দেখে বলে, কি হলো, এভাবে হাসছিস কেন? ঈশা ইতস্তত হয়ে বলে, না এমনি। জিসান খেয়াল করলো যে ও খালি গায়ে, তাই জিসান তাড়াতাড়ি ঈশাকে ছেড়ে দিয়ে উঠে নিজের শার্টটা পরে নেয়। ঈশা বলে ওঠে। জিসান শার্ট গায়ে দিয়ে বলে, এখন কেমন লাগছে তোর? ঈশা অবাক হয়ে বলে, কেমন লাগছে মানে? আমার কি কিছু হয়েছিল নাকি? তোর কি কিছুই মনে নেই? না। হ্যাঁ, তবে শাওয়ার নিতেছিলাম আমি। এরপর কি হয়েছে ছিল আমার কিছু মনে নেই। খুব ভালো, দেখি এদিকে আয়, তোর জ্বর আসছে কিনা এখন। জিসান ঈশার কপালে হাত রেখে দেখে ঈশার গা এখন স্বাভাবিক আছে। আর ঈশা জিসানের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি জানি ভাইয়া তুমি আমাকে এখনও আগের মতোই ভালোবাসো, কিন্তু এখন অভিমান করে আসছো আমার ওপর। কোনো ব্যাপার না, তোমার অভিমান ভাঙা আমার বা হাতের কাজ। আর আমার সব কিছু একটু একটু মনে আছে কালকে রাতে কি হয়েছিল। কি হলো, কি এভাবে তাকিয়ে আসিস কেন? কিছু বললে? না, আমি কেন তোকে কিছু বলবো? বলেই জিসান ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। আর এদিকে ঈশা গালে হাত দিয়ে বিছানাতে বসে ভাবছে কি করে জিসানের অভিমান ভাঙা যায়। জিসান ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ঈশা এখনও একই জায়গাতে ধ্যান মেরে বসে আছে। ঈশুর কি হয়েছে? সকাল থেকে কেমন জানি বিহেভ করছে। জিসান কথাগুলো মনে মনে ভেবে ঈশাকে বলে, ঈশা তুই এভাবে বসে আছিস কেন? যা ফ্রেশ হয়ে গিয়ে রাতে যা করেছিস তুই সারা জীবন মনে থাকবে। এত অভিমান আমার উপরে যে ইস্যু না ডেকে ঈশা ডাকছে। ঠিক আছে, আমার নামও ঈশা, তোমার অভিমান আমি ভেঙেই ছাড়ব, মিস্টার জিসান চৌধুরী। মনে মনে ভাবছে ঈশা। কি হলো, এভাবে বসে আছিস কেন? যা ফ্রেশ হয়ে গিয়ে যা। যাচ্ছি। ঈশা খাট থেকে নামার সাথে সাথে মাথা ঘুরে ধপ করে বিছানাতে বসে পড়ে। জিসান দ্রুত পায়ে ঈশার কাছে এসে হাত বাড়িয়ে বলে, কি হয়েছে, খারাপ লাগছে নাকি? আমার হাতটা ধর, আমি তোকে ওয়াশরুম পর্যন্ত দিয়ে আসি। না ভাইয়া, আমি ঠিক আছি, আমি একাই যেতে পারবো। জিসান এই কথাটা শুনে নিজের হাতটা সরিয়ে নেয়। মুখটা কালো হয়ে যায় জিসানের। ঈশা আস্তে আস্তে করে ওয়াশরুমে চলে যায়। ঈশার মুখে এই ভাইয়া ডাকটা জিসানের কানে জ্বলন্ত শিখার মতো লাগে। জিসান চল শক্ত করে বলে, আমার হাতটাও তুই আজকে ধরতে চাইলি না ইস্যু, আমি কি এতটাই খারাপ? জিসান তাড়াতাড়ি করে রেডি হয়ে কিছু না খেয়ে অফিসে চলে যায়। ঈশা ফ্রেশ হয়ে এসে দেখে জিসান রুমে নেই। ঈশা ভাবে জিসান হয়তো নিচে আছে, কিন্তু নিচে জিসান নেই। ঈশা তুই ঠিক আছিস এখন? হ্যাঁ মামুনি, ঠিক আছে আমি। চারপাশটা নজর বুলিয়ে বলে, মামুনি ভাইয়া কোথায়? জিসানের কথা বলছিস? ও তো অফিসে চলে গেছে নাস্তা না করে। ঈশা কথাটা শুনে মনটা খারাপ হয়ে যায়। মনে মনে বলে, আমার উপর অভিমান করেছে ভালো, কিন্তু না খেয়ে চলে যাবে, এটা কেমন কথা? কিরে, তুই কি না খাওয়ার কথা ভাবছিস? একদম এমনটা ভাববিস না, চুপচাপ খেতে আয়। কালকে যা যা করলি তুই তাতে সবার উপর দিয়ে যা গেছে, বিশেষ করে জিসানের উপরে। মামনি তোমাকে কিছু বলতেছে। আমি? কি কথা বলবা? আসলে মামনি আমি বলতে চাইছিলাম যে, আরে বলো না, কি বলবি? ঈশা যা বলে তাতে সালিহা বেগম আকাশ থেকে মাটিতে পড়ে, আবার খুব খুশিও। ঈশা তুই ভেবে বলছিস তো? হ্যাঁ মামনি, আমি যা বলছি সব ভেবে বলছি, তুমি জাস্ট সব কিছুর ব্যবস্থা করো, আর ভাইকে কিছু বলতে হবে না এই বিষয়ে, ঠিক আছে? এবার দেখব কি করে আমার সাথে তুমি অভিমান করে থাকো। তুমি তো এটাই চাইছিলে, তাই না? তাই হবে। মনে মনে এসব বলে মুচকি হাসে। সারা দিন পার হয়ে যায়, জিসান বাড়িতে আসেনি, কিন্তু জিসান ঠিকই ঈশার খবর নিয়েছে মাঝে এক দুইবার। সন্ধ্যায় সালিহা বেগম জিসানকে ফোন করে। হ্যাঁ মা বলো। সালিহা বেগম উত্তেজিত হয়ে বলেন, জিসান বাবা তুই কোথায়? কেন, কি হয়েছে? জিসান বাবা তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, না হলে সর্বনাশ হয়ে যাবে। কি হয়েছে মা, আমাকে খুলে বলো, তোমরা সবাই ঠিক আছে তো? প্লিজ জিসান তুই বাড়িতে আয়, আমি কিছু বুঝতে পারছি না। মা কি হয়েছে বলবে তো? ধাত, ফোনটা কেটে গেল। ভাইয়া কি হয়েছে? বাড়িতে কিছু একটা হয়েছে সাইদ, আমাকে বাড়িতে যেতে হবে এক্ষুনি। ঠিক আছে চলো, আমিও তোমার সাথে যাচ্ছি। চল। জিসান আর সাইদ তাড়াতাড়ি করে অফিস থেকে বের হয়ে যায়। জিসান তাড়াতাড়ি করে গাড়ি ড্রাইভ করছে।
বাড়ির সামনে এসে গাড়ি থামে। গাড়ি থেকে জিসান আর সাইদ বের হয়ে যা দেখে তাতে জিসান আর সাইদ ভীষণ অবাক হয়। সাইদ অবাক কণ্ঠে বলে, ভাইয়া এসব কি? আমি যেখানে তুইও সেখানে, তাই সব কিছু বুঝতে চাইলে আগে বাড়িতে ঢুকতে হবে। চলো। আজকে নতুন সাজে সেজেছে চৌধুরী ভিলা, চারিদিকে আলোয় আলোয় ভরে গেছে। সাইদ অবাক হয়ে বলে, ভাইয়া আমি তো কিছুই বুঝতে পারছি না, হঠাৎ করে বাড়ি এমনভাবে সাজানো হলো কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না। আজকে কি জিসার বার্থডে? না, আজকে তো জিসার বার্থডে না। তাহলে? ভাইয়া আজকে তো তোমার আর রুহির এঙ্গেজমেন্ট ছিল। তার মানে? জিসান সাইদের সাথে কোনো কথা না বলে দৌড়ে বাড়ির ভিতর ঢোকে। জিসানের পিছনে সাইদও দৌড়ে বাড়ির ভেতরে যায়। জিসান বাড়িতে ঢুকে দেখে চারিদিকে মানুষ ভর্তি। ঘরটা নানা রকম বাহারি ফুল দিয়ে সাজানো হয়েছে অনেক সুন্দর করে। সালিহা বেগম জিসানকে দেখে সাথে সাথে জিসানের কাছে আসে। জিসান, মা এসব কি? কিসব মানে? বাড়ি এমনভাবে সাজানো হয়েছে কেন? আচ্ছা সব জানবি, আগে তুই এই ড্রেসটা পরে আয়। মা তুমি কি পাগল হয়ে গেছো? আমি কেন এসব পরবো? জিসান, এখানে অনেক মানুষ, তাই প্লিজ এমন কিছু করিস না যাতে আমাদের ওয়েট লস হয়। তাই তাড়াতাড়ি করে এই ড্রেসটা পরে আয়। কিন্তু মা। কোনো কিন্তু না। সালিহা বেগম জিসানের আর কোনো কথা না শুনে এখান থেকে চলে যায়। সাইদ জিসানের পাশে এসে বলে, ভাইয়া কি হচ্ছে এসব? আমি কিছু বুঝতে পারছি না, আমাকে সব জানতে হবে কি হচ্ছে এখানে। জিসান নিজের ঘরে চলে গিয়ে দেখে ঈশা ঘরে নেই। ইস্যু কোথায় গেল? জিসান তাড়াতাড়ি করে নিচে নেমে জিসাকে খুঁজতে থাকে। জিসান জিসাকে কিছুক্ষণ খোঁজার পরেই জিসাকে পেয়ে যায়। জিসা, ইস্যু কোথায়? আসতে হয়তো কোথাও, খুঁজে দেখো। খুঁজে দেখবো মানে? তুই জানিস না ও কোথায় আছে? না ভাইয়া, আমার না একটু কাজ আছে, তোমার সাথে পরে এ নিয়ে কথা বলবো। আর তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নামো, না হলে মা খুব বেশি রাগারাগি করবে। জিসা জিসানের কাছ থেকে চলে যায়। জিসান মৃদু চিৎকার করে বলে, এসব কি হচ্ছে বাড়িতে?